This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধরুন হঠাৎ নগদ টাকা দরকার, ছুটলেন এটিএমে। প্রতিবার যেমন মেশিনে কার্ড দেন সেভাবেই দিলেন, কিন্তু এবার দেখলেন মেশিন থেকে কার্ড আর বেরোচ্ছে না। এ কথা কিন্তু আমরা আগেও বলেছিলাম, আবারও বলতে হচ্ছে স্পেশাল 9-এ। তার কারণ কি? কারণ এই ধরনের ঘটনা আবার ঘটছে। আবারও আমরা দেখতে পেলাম যে লক হয়ে যাচ্ছে কার্ড, আটকে যাচ্ছে ওই কার্ড এবং টাকাও। কি করবেন তখন? দেখলেন পাশেই লেখা আছে টোল ফ্রি নাম্বার। আপনার সাদা মনে কাদা নেই, আপনি ওই নাম্বার দেখে হেল্পলাইন নাম্বার ভেবে ফোন করলেন, কিন্তু সাবধান, এখানেই বড় বিপদ ওত পেতে থাকছে। আজকের স্পেশাল 9-এর প্রথম ইস্যু, এটিএমে সাবধান। জানেন কি যে এটিএম এর দেওয়ালে হেল্পলাইন বলে দাবি করা নাম্বারেও জাল বিছিয়ে রেখেছে প্রতারকরা। ওই নাম্বারের ওপারে থাকা ব্যক্তির নির্দেশ মতো এগোতেই উধাও হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত সমস্ত টাকা। পিন নাম্বার দিতেই হাপিস হয়ে যেতে পারে আপনার জমা পুঁজি। কলকাতা থেকে জেলা দিকে দিকে এই জাল ছড়িয়ে রেখেছে প্রতারকরা। সার্ভে পার্কের এটিএম এ জালিয়াতির পর বিষয়টি প্রকাশ্যে আসে, আর তারপরও কিন্তু থামছে না জালিয়াতরা। তাই আমরাও থামছি না। এবার সেই অভিযোগ আরো একবার সামনে। বললো কি এটিএমটা তোমারটা বার করে দিয়েছে, তুমি গিয়ে এটিএমটা নিয়ে নাও। গত মাসেই দক্ষিণ কলকাতা সার্ভে পার্কে একটি এটিএমে জালিয়াতির খবরে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। এটিএমে গিয়ে সব টাকা খুইয়ে ফেলতে হবে না তো? ভয় তো করবেই। শহরে ফের প্রতারকদের খপ্পরে পড়েছেন এক বৃদ্ধ। দক্ষিণ কলকাতার জোকা এলাকার বাসিন্দা দিলীপ কুমার ঠাকুর গত 23শে ফেব্রুয়ারি ঠাকুরপুকুরের একটি এটিএমে গিয়েছিলেন। অভিযোগ, লাইন থাকলেও এক ব্যক্তি তাকে জায়গা ছেড়ে দেন। এরপর তিনি এটিএমে কার্ড ঢোকাতেই তা আটকে যায়। পিছনের ব্যক্তি এগিয়ে এসে বলেন দেওয়ালে সাঁটানো নম্বরে ফোন করতে। কল করতেই বলা হয় যা বলছি করুন। তারপরও কার্ড না বেরোনোয় তাকে ডাকা হয় তারাতলায়। পরে অবশ্য ঠাকুরপুকুরের এটিএমেই নিজের কার্ড ফিরে পান দিলীপ, যদিও তখন আর দেওয়ালে কোনো নাম্বার লেখা ছিল না। বললো কি এটিএমটা তোমারটা বার করে দিয়েছে, তুমি গিয়ে এটিএমটা নিয়ে নাও। তো আমি এটিএমটা দেখছি ওইখানে, আর কাগজগুলো যে ভেতরে যে লেখা ছিল ও কাগজগুলো শেষ গায়েব হয়ে গেছে। ওই একটা কাগজের লেখা মোবাইল নাম্বার ছিল। স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পেরেছেন যে কোথাও একটা গন্ডগোল ছিল, তার কারণ এক ব্যক্তি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল আর তিনিই বলে দিয়েছিলেন ওই নাম্বারে ফোন করতে, হেল্পলাইন নাম্বার, যা তাকে সাহায্য করা হবে। স্বাভাবিকভাবেই এইভাবেই কলকাতা এমনকি জেলার বেশ কিছু জায়গায় এটিএমের ওপর নজর রাখছে বেশ কিছু অসাধু চক্র। সৌভাগ্যবশত দিলীপবাবুর কোনো টাকা খোয়া যায়নি, কিন্তু হেল্পলাইনের নাম করে জালিয়াতদের ঝোলানো নাম্বারে ফোন ঘুরিয়ে অনেকেরই টাকা লোপাট হয়েছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রত্যেক এটিএমে 24 ঘন্টা নিরাপত্তারক্ষী রাখতে হবে। তাহলে জালিয়াতরা এটিএমে ভুয়ো হেল্পলাইন নাম্বার ঝোলাচ্ছে কি করে? কিভাবেই বা এটিএমে আটকে যাচ্ছে আপনার আমার কার্ড? সাইবার বিশেষজ্ঞরা বলছেন আমজনতার পক্ষে এ ধরনের জালিয়াতি বুঝতে পারা এবং তার থেকে বাঁচা প্রায় অসম্ভব। তবু এটিএম কার্ড ঢোকানোর আগে চারপাশটা ভালো করে দেখে নেওয়াটা দরকার। কেউ অযাচিতভাবে পরামর্শ দিতে এলে না নেওয়াই ভালো। নিজে ব্যাংকে গিয়ে আগাম জেনে রাখুন তাদের হেল্পলাইন নাম্বার। প্রয়োজনে ফোন করুন শুধু সেই নাম্বারে। তা না হলে কোথা থেকে যে কি হয়ে যাবে বলা মুশকিল। সত্যিই বলা মুশকিল কোথা থেকে কি হয়ে যাবে, কারণ কলকাতা থেকে জেলা রাজ্যে এটিএম জালিয়াতিতে কোনো লাগাম নেই। সব খুইয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। গত 14ই ফেব্রুয়ারি থেকে হিসেব করলে কলকাতা শহরতলিতে অন্তত 1 ডজন জালিয়াতি হয়েছে এই একইভাবে। কলকাতা সার্ভে পার্ক, টালিগঞ্জ, ঠাকুরপুকুর, বউবাজার, বেলেঘাটা থেকে শুরু করে দমদমের ঘুঘুডাঙ্গা, গোড়াবাজার, চিড়িয়ামোড়, হুগলির কোন্নগর, সর্বত্র খোয়া গিয়েছে মোটা অঙ্কের টাকা। সার্ভে পার্কের ঘটনায় তদন্তে নেমেছে লালবাজারের সাইবার থানার গোয়েন্দারা, কিন্তু এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করা যায়নি।
ভাবুন একবার, 1 মাস পার এখনো সার্ভে পার্কের জালিয়াতদের ধরাই যায়নি। প্রতারিতদের অনেকেই বলছেন যে রাজ্য পুলিশের এলাকায় এই ধরনের বেশিরভাগ অভিযোগে জেনারেল ডায়েরি করেই দায় সারছে থানাগুলো। ফলে এই চক্র এখনো কার্যত বিনা বাধায় অপরাধ করে বেড়াচ্ছে কলকাতা থেকে জেলা সর্বত্র। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে সম্ভবত বিহার, ঝাড়খণ্ডের এক বা একাধিক চক্র এই কারবারে সক্রিয়। তাদের মেন টার্গেট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রক্ষীবিহীন এটিএমগুলো। কারণ এখনো পর্যন্ত যে 1 ডজন অভিযোগ এসেছে তার মধ্যে 11টি ঘটেছে জনপ্রিয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। কোন কৌশলে টাকা হাতাচ্ছে এই ভিন রাজ্যের গ্যাং দেখাই আপনাদের। এটিএমে আগে থেকেই তৈরি থাকছে এই জালিয়াতরা। আর কি থাকছে? মেশিন কিংবা দেওয়ালে লেখা নাম্বারে ফোন করার পরামর্শ দিচ্ছে এরা, আর সেই নাম্বারে কল করতেই বলা হচ্ছে এটিএম পিন বারবার টাইপ করুন। তাতেই বিপদ, মুহূর্তে আপনার অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে এটিএমে লেখা সেই ফোন নাম্বার। পরামর্শদাতা সেই ব্যক্তিকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হেল্পলাইন বলে থাকা নাম্বার ভুয়ো হতে পারে। এতক্ষণে নিশ্চয়ই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এটিএমে কার্ড আটকে যাচ্ছে কি করে? গ্রাহকদের ঠিক কোন ভুলে উধাও হয়ে যাচ্ছে টাকা? সাইবার বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মনে করছেন যে এটিএম কার্ড স্কিমিং করা হচ্ছে। কিভাবে তা করা হয়? বিশেষজ্ঞরা কি বলছেন? খুব ছোট্ট একটা ডিভাইস বসানো থাকে কার্ড ঢোকানোর জায়গায়, আর এটিএম কার্ড মেশিনে ঢোকালেই ডিভাইস লক করে দেয় ওই কার্ডটিকে। তখন গ্রাহকরা ভাবেন সমস্যা হয়েছে এটিএমে। এবার এরই মধ্যে কার্ডের ডিটেলস কপি করে নেয় জালিয়াতরা। ভেতরে লাগানো ডিভাইস কার্ডের 2টো পিঠ স্ক্যান করে নেয়, আর তাদের দেওয়া নাম্বারে ফোন করে পিন দেওয়ার পর সব শেষ। ওটার মধ্যে কিছু একটা, এবার কি হয় না, এখানে অনেক সময় দেখা যায় যে যারা এই সমস্ত ব্যাংকের এটিএমের পুরনো কর্মচারী, যারা এইসব মেনটেনেন্স করে, তারাও এর মধ্যে জড়িত থাকে। তারা অ্যাকচুয়ালি জানে যে এটিএমটার মধ্যে কীরকম ডিভাইস আছে এবং কি করলে কীভাবে ওটা রিঅ্যাক্ট করবে। তো এটাও দেখতে হবে যারা সমস্ত ভেন্ডার আছে, যারা এই এটিএমগুলো সার্ভিসিং করায় বা যারা দেখভাল করেন, তাদের মধ্যে কোনো এমপ্লয়ি খুব রিসেন্টলি ছেড়ে দিয়েছে কিনা। সাধারণ মানুষের পক্ষে একটা সেম দেখতে ডিভাইস যদি ওর মধ্যে ইনপুট করা থাকে, আপনি এটিএমের ভেতরে ঢুকে কি চেক করতে পারবেন? আর বারবার ওই হাত দিয়ে নাড়িয়ে কোনো এক্সটার্নাল ডিভাইস আছে কিনা, এটা কখনো সলিউশন হতে পারে না। ফার্স্ট সলিউশন এগুলো করা আটকানোর জন্য সিকিউরিটি গার্ড দরকার। দেখা যাচ্ছে ওখানে স্থানীয় মানুষদের কথা শুনে যে বহুদিন ধরে ওই এটিএমে কোনো সিকিউরিটি গার্ড নেই। এই ধরনের পরিষেবা যদি ব্যাংকে চলতে থাকে, সাধারণ মানুষ যদি তার প্রয়োজনে, এমার্জেন্সি প্রয়োজনেও যদি এটিএমে যায়, সেই এটিএমে যদি এই ধরনের সিকিউরিটি প্রোভাইড করতে না পারে, সাধারণ মানুষের টাকা যেতে বাধ্য। তাদের দেওয়া নাম্বারে ফোন করে পিন দেওয়ার পর সবকিছু আপনার শেষ হয়ে যাচ্ছে, আর এভাবেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে সমস্ত টাকা। এটিএমে প্রতারণার রমরমা। ভয় দেখাতে নয়, কিভাবে সতর্ক হবেন? আপনার এটিএম জালিয়াতি হলে কি করবেন? আজকের স্পেশাল 9-এর মাধ্যমে আপনাদের সতর্ক করছি আমরা। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতারণা হলে শুধুমাত্র 1930 নাম্বারে 1930 নাম্বারে ফোন করুন। cybercrime.gov.in অভিযোগ জানান। নেট ব্যাংকিংয়ে গিয়ে দ্রুত কার্ড ব্লক করুন। ওটিপি ও পিন নাম্বার কখনোই কাউকে দেবেন না। সিকিউরিটি গার্ড নেই সেই সমস্ত এটিএমগুলোকে অ্যাভয়েড করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটিএমে ঢুকে আমরা মাঝে চেক করি যে ওখানে যে কিগুলো আছে, মানে যেখানে আপনি প্রেস করছেন, সেগুলো একটু আঠা কিনা। যেখানে যে এটিএমে যেখানে কার্ডটা দিচ্ছেন সেইটা একটু নড়বড় করছে কিনা, একটু লুজ আছে কিনা। আমার উচিত হচ্ছে সেইখানে দাঁড়িয়ে না বেরিয়ে এসে আমার ব্যাংকে, মানে ব্যাংকের যে ম্যানেজার বা রিলেশনশিপ ম্যানেজার বা আমি নেট ব্যাংকিং করে ইমিডিয়েটলি ওইখানে দাঁড়িয়ে কার্ডটাকে ব্লক করা। কিভাবে জালিয়াতি হচ্ছে বুঝতে পারছেন? তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর এলো আজ।
বিধাননগর এলাকায় বিভিন্নভাবে সাইবার প্রতারণার শিকার হওয়া 30 জনকে টাকা ফেরত দিল বিধাননগর পুলিশ। 2,05,00,000-র বেশি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ইন্টারনেটের দুনিয়ায় এখন মানুষ সব থেকে অনেক বেশি আধুনিক হলেও একটু আছে পিছিয়ে যাচ্ছেন বয়স্করা। সেই কারণে বয়স্কদেরই টার্গেট করছে জালিয়াতরা। একটু টার্গেট উপরে আমরা একটু অ্যানালিসিস করেছি, ওর মধ্যে দেখা যাচ্ছে কি হয়তো যে ইয়াং জেনারেশন আছে ওরা এসব জানে কীভাবে, মানে অনলাইনে যত কোনো ইনফরমেশন আছে ওটা সব সত্য কথা নেই, নতুন লোক জানে, পরন্তু যে হয়তো একটু বিকজ অফ টেকনোলজি গ্যাপ যত ওল্ড এজ লোক আছে হয়তো ওনারা এ বুঝতে পারছে না কি ওরা আমার সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যা আছে, ওর জন্যে একটু এ হতে মানে এ হচ্ছে, পরন্তু মানে স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে এটা নেই। এটা সব সময় আপনি দেখছেন কি আপনাকে কল আসছে পরন্তু আপনি কোনো অ্যান্সার করছে না, যে সময় হতে পারে কি কোনো ওল্ড এজ ব্যক্তি থাকলে উনি রেসপন্ড করে দিচ্ছে, ওর জন্যে ওর সংখ্যা বেশি আছে। ফ্রডুল্যান্ট একটা অ্যাপ ডাউনলোড করতে বলেছিল, তো সেই অ্যাপটা ডাউনলোড করতে আমি তো কিছু মানে অন্যরকম ভাবিনি, কেননা আইআরসিটিসির লোক বলেই বলেছে, তো সেইটা নিয়ে কথা বলতে বলতেই ওরা 3-4 জনে আমাকে এমনভাবে মোবিলাইজ করেছে, মাথায় তখন কাজ করছিল না, নিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কার্ডটা দেখাতে বলেছে, ডেবিট কার্ড যেই দেখেছি স্ক্রিন শেয়ার করে নিয়েছে, স্ক্রিন শেয়ার করলে তার কোনো অসুবিধা নেই, তারপরে দেখি ঝপঝপ করে অ্যাকাউন্ট থেকে টাকা বেরোচ্ছে। এক্সিস ব্যাঙ্ক থেকে বলছি আমরা। আচ্ছা, তাহলে যে এক্সিস ব্যাঙ্ক থেকে এক্সিস ব্যাঙ্কে তো আসছে না, বলছে না এটা এক্সিস ব্যাঙ্কেরই আছে, এজেন্ট আছি আমি, এই ব্রাঞ্চ থেকে মানে ইন্টেল ব্রাঞ্চ থেকে বলছি। বললাম ঠিক আছে কী ব্যাপার, বলে 10,000 টাকা আপনার ক্রেডিট করে দিচ্ছি আমরা, আপনার অ্যাকাউন্টে যাবে, আপনি একটু পরে পেতে হবে। এই কথা বলতে আমাকে বলছি যে আপনি করুন, আপনার কই আসছে না তো, বলে চলে আসবে আপনি সকাল পর্যন্ত পেয়ে যাবেন। তারপর দেখছি হঠাৎ 2 লাখ কত টাকা আমার মানে ডেবিট দেখাচ্ছে। তো এইটাই আমার ভুল হয়েছে, মিনিট 10 আমি লাইনটাকে ধরে রেখেছিলাম, এর মধ্যেই ওরা আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেয়। অ্যাকাউন্টটা হ্যাক করে নেওয়ার পর আমার মেয়ে বললো বাবা এটা তো মনে হচ্ছে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে চলে, তো আমি খুব তাড়াতাড়ি ব্লক করে দিয়েছিলাম। আমার বলেছে আমার আধার কার্ডটা তারা আমাকে ফ্রড করেছে অনলাইনে, এই আপনার আধার নাম্বার, এই টেলিফোন নাম্বার, আপনার ডকুমেন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টে মানি ট্রানজ্যাকশন হচ্ছে। কীভাবে তারা আধার কার্ডটা পেলেও যায় না, আর ফোন নম্বর কী করে তাও যায় না।